প্রোডাক্ট ডেভেলপ করা শেষে যখন সেটা মাস প্রডিউস করে অর্থাৎ একসাথে অনেকগুলো প্রোডাক্ট প্রডিউস করবেন, তখন আপনাকে কোনো না কোনো সিস্টেম অবলম্বন করেই কমপ্লিট করতে হবে। সো প্রোডাকশন সিস্টেমটা হচ্ছে যে আপনি কিছু ইনপুট দিবেন এবং সিস্টেম এটিক ওয়েতে যখন কাজটা শেষ করবেন তখন কিছু আউটপুট পাবেন। সো এটা হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট। সো ইনপুট হিসেবে আমরা ফ্যাক্টরিতে কি কি দিচ্ছি? প্রথম কথা, ফ্যাক্টরি বানাতে আমার কিছু টাকা পয়সা খরচ হয়, কিছু ইনভেস্টমেন্ট লাগে, ক্যাপিটাল। তখন কি লাগবে? আমি টাকা পয়সা দিয়ে সব মানে ফ্যাসিলিটিস ঠিক করলাম, আমি একটা বিল্ডিং বানালাম, তারপরে সেখানে ধরেন কি আছে আমার এই যে কারেন্ট লাইন, তারপরে এসি সব কিছু ঠিকঠাক মতো করলাম, ঠিক আছে। বাট এতে কি কোনো প্রোডাকশন হবে না। তো আমার কি লাগে? প্রডিউস করার জন্য যেই জিনিসটা দিয়ে আমি প্রোডাক্টটা তৈরি করব সেটার জন্য আমার কি লাগবে? র ম্যাটেরিয়ালস লাগবে। সো র ম্যাটেরিয়ালস আমি কালেক্ট করব কিনা র ম্যাটেরিয়ালস যদি আমি বানাতে পারি তো বানাবো, প্রডিউস করব। ওইটা কি যাচ্ছে না? সো র ম্যাটেরিয়ালস যদি লাগে আমি র ম্যাটেরিয়ালস কি করব? হয় আমি বাইরে থেকে আউটসোর্স করে নিয়ে আসবো অথবা নিজে ডেভেলপ করব। আচ্ছা, যদি র ম্যাটেরিয়াল আমাকে বানাতে তাহলে ওইটা কিন্তু আমার প্রোডাক্ট, ঠিক আছে, ইন্টারমিডিয়েট একটা প্রোডাক্ট। তো সেটা বানানোর জন্য আগে আমার কিছু র ম্যাটেরিয়ালস লাগতেছে। আচ্ছা, এরপর কি লাগে? আর কি লাগে? শুধু র ম্যাটেরিয়ালস ধরেন আমরা তো কি মানে কাপড় বানাই, গার্মেন্টস বানাই। তো আমাদের র ম্যাটেরিয়াল কি? একদম প্রথম র ম্যাটেরিয়াল হচ্ছে ফাইবার। যদি আমরা ইয়ান বানাতে চাই তাহলে ফাইবার আমাদের র ম্যাটেরিয়াল। যদি ইয়ান বানাতে ফ্যাব্রিক বানাতে চাই তাহলে ইয়ান আমাদের র ম্যাটেরিয়াল। এই লিঙ্কেজ গুলো তো জানেন, মানে টেক্সটাইল ফ্লো চার্ট। সো আপনি কোন পয়েন্টে কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার র ম্যাটেরিয়াল কি, ঠিক আছে। ওটা আপনাকে ডিফাইন করতে হবে সেটা আমার র ম্যাটেরিয়াল। তারপর হচ্ছে কি আছে? মেশিন। মেশিন দিয়ে আপনার প্রসেস করতে হবে, প্রসেসিং করতে হবে। লেবার লাগবে, মেশিনগুলোকে চালাবে, ঠিক আছে। আর হচ্ছে কি আছে? প্রোডাকশন ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিসের মধ্যে যে যেমন যে বিল্ডিংটা আছে, ঠিক আছে, সেফটি মেজার্স আছে, সব কিছু ইনক্লুডেড। এই ইনপুটগুলো দিলে আমরা যে একটা সিস্টেমেটিক ওয়েতে যখন কাজ করব তখন হচ্ছে আমার একটা প্রোডাক্ট তৈরি হবে। আচ্ছা, প্রোডাক্টটা কি যথেষ্ট কোয়ালিটিফুল কিনা সেটা ডিপেন্ড করে র ম্যাটেরিয়াল বা ইনপুটের উপর যেমন ডিপেন্ড করে তেমনি প্রোডাকশন সিস্টেমের উপর ডিপেন্ড করে। কারণ এখানে যা দিচ্ছি এগুলো দিয়ে যদি ভালো বা মানে স্যাটিসফ্যাক্টরি কোনো প্রোডাক্ট বা গুড তৈরি করা যায়, ঠিক আছে। দেখা গেছে যে ধরেন 90টা ভালো হচ্ছে, 10টা খারাপ হচ্ছে, 10টা ডিফেক্ট আছে, তাহলে বুঝতে হবে যে আমার সিস্টেমের মধ্যে কোনো একটা সমস্যা আছে। যদি র ম্যাটেরিয়াল কোনো ঝামেলা না থাকে, ইনপুটে যদি ঝামেলা না থাকে, তাহলে আমার এই প্রোডাকশন সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো এই সিস্টেমগুলো আমরা কিভাবে ডিসাইড করব যে আমরা কোন পদ্ধতিতে যাওয়া দরকার? এই সব কিছু প্ল্যানিং করার জন্য আমাদের সাবজেক্টের নাম কি? প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, ঠিক আছে। তো পিপিসি, তো বড় বড় ফ্যাক্টরিগুলোতে আপনার পিপিসি একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে। বিভিন্ন আপনারা ইয়াতে দেখি যে পিপিসি বা ওরা হচ্ছে প্ল্যানিং ডিপার্টমেন্ট, ওরা প্ল্যান করে। তো ওদের কাজ কিন্তু প্রোডাকশন করানো না, কথা বুঝুন, ওরা কিন্তু প্রোডাকশন করে না। ওদের আন্ডারে ওয়ার্কাররা প্রডিউস করে না, কোনো কিছু ম্যানুফ্যাকচার করে না। ওরা হচ্ছে জাস্ট প্ল্যান করে কিভাবে কাজটা হবে, ঠিক আছে। যেমন আপনার লেআউটটা কিরকম হবে? আপনি মেশিন আনছেন অনেকগুলো, বাট এই মেশিনগুলো কোনটা কোথায় সেট করবে, কোনটা কোথায় সেট করলে প্রোডাক্টিভিটি বাড়বে। আচ্ছা, তারপর একটা মেশিন চালাতে আমার 5 জন ওয়ার্কার লাগে, ঠিক আছে। আর একটা মেশিন চালাতে আমার একজন ওয়ার্কার লাগে। আমি কতটুকু স্পেস অ্যালোকেট করব ওই মেশিনটার জন্য, বা যে সকল ওয়ার্কার এখানে আসবে যাবে তাদের মুভমেন্টের জন্য আমি কতটুকু স্পেস রাখবো, হ্যাঁ, কতটুকু রাখলে এটা অপটিমাম হবে। যদি আমি বেশি স্পেস রাখি তখন তাহলে কি হবে?
দেখা যাবে যে যেগুলো তারা প্রডিউস করতেছে মানে প্রোডাকশনের সময় ইন্টারমিডিয়েট যে সকল অবস্থাগুলো আছে, ধরেন আপনি শার্ট বানাতেছেন, শার্টের ধরেন ফ্রন্ট পার্ট বানাইছেন, ব্যাক পার্ট আলাদা জায়গায় বানানো হচ্ছে, পরে যে দুইটা যদি এদের মধ্যে ডিসটেন্সটা অনেক বেশি হয়ে যায় আরো আমার তখন রেকর্ড লাগবে, তাহলে আমি এমনভাবে সেটআপটা করব যে খুব বেশি দূরত্ব না আর খুব বেশি কাছেও না, যেমন একজন সো অনেক ফ্যাক্টরিতে দেখবেন যে এই ধরনের প্ল্যানিং গুলো, ফ্লোরের যে প্ল্যানিং গুলো আছে এগুলো দেখা যায় অনেক কিছু আইরাই কমপ্লিট করে ফেলে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যারা আই ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে, ঠিক আছে, অনেক সময় মানে নিজস্ব যে সকল সেকশনগুলো থাকে, ধরেন কাটিং সেকশন আর আইরাই কন্ট্রোল করতেছে, সো ওদের দেখা গেল যে নিজস্ব হয়তো পিডিসি নাই, সাপ্লাই কন্ট্রোল ডিপার্টমেন্ট নাই, এরকম হতে পারে যে এই কাজটা আমরা ভাগ করে নিচ্ছি, বা সাধারণত যারা অনেক মানে আলাদা একটা সেকশন রাখার জন্য এফোর্ড করতে পারবে ওরা আমাদের প্রোডাকশন যে সিস্টেম আছে এটা মোটামুটি আমরা দুইটা ওয়েতে ভাগ করতে পারি, যে কোনো ইন্ডাস্ট্রিতে দুইটা ওয়েতে আমরা ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কন্টিনিউয়াস আর এটা হচ্ছে ডিসক্রিট। কন্টিনিউয়াস হচ্ছে যে একটানা সবকিছু চলছে, ওর মধ্যে কোনো ইউনিট নাই, পুরোটাই একটা ইউনিট। আর এটা হচ্ছে ডিসক্রিট বা ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট কি, যেমন ধরুন এইটা যে ফ্যাক্টরি থেকে আসছে এগুলো ডিসক্রিট এক একটা করে সিঙ্গেল ইউনিট প্রোডিউস করছে। আর হচ্ছে ইলেকট্রিসিটি, এটা যারা প্রোডিউস করছে ওটা কি ইলেকট্রিসিটি এতটুকু প্রোডিউস করছে একটা একটা করে আসছে, এটা কন্টিনিউয়াস জিনিস, ঠিক আছে। সো এই দুইটা করে হতে পারে যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি হয় কন্টিনিউয়াস হয় অথবা ডিসক্রিট হয়। সো সেই অনুযায়ী আপনার যে প্রোডাকশন সিস্টেম আছে ওটা দুইটা ওয়েতে চিন্তা করতে পারেন, একটা হলো কন্টিনিউয়াস আর একটা ডিসক্রিট। সো ডিসক্রিট কন্টিনিউয়াস তো বুঝবেন, কন্টিনিউয়াস মধ্যে ধরেন আপনি অয়েল প্রোডিউস করতেছেন, যে পেট্রোলিয়াম অয়েল বা যে সরিষার তেল বানাচ্ছে এটা কন্টিনিউয়াস। যদি শুধু অতটুকু বানানো পর্যন্ত সীমাবদ্ধ থাকে, যদি সেটাকে আবার কি করেন বোতলজাত করেন তখন বোতলটা একটা সিঙ্গেল ইউনিট হবে, তখন ওটা ডিসক্রিটের মধ্যে চলে আসবে। আপনি যদি শুধু তেল প্রোডিউস করেই যাচ্ছেন তাহলে এটা কন্টিনিউয়াস। সো ডিসক্রিট বা ইন্টারমিডিয়েটের মধ্যে আমরা টোটাল এখানে তিনটা ক্যাটাগরি দেখতে পাই। দুই নম্বরটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জব শপ। জব শপটা হচ্ছে একটা টেইলর শপের মতো। আমরা যখন গার্মেন্ট বানাই আমরা কি করতে পারি, হয় রেডিমেড কিনতে পারি অথবা টেইলরের কাছে যেতে পারি। টেইলরের কাছে যে আমি আমার কাস্টম বডি মেজারমেন্ট দিয়ে ইয়াটা বানাই, গার্মেন্ট বানাই। তো জব শপ কি করতে পারে কাস্টম ওয়েতে, ঠিক আছে, আপনার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই জিনিসটাকে ম্যানুফ্যাকচার করতে পারে, প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে। তার মানে টেইলরের কাছে ধরেন আপনি একজন টেইলরের কাছে গেলেন, আমিও গেলাম, উনি কি সবসময় একই জিনিসই বানাই দিবেন না, উনি আপনার মেজারমেন্ট অনুযায়ী বানাই দিবেন বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে আমার জন্য বানাই দিবেন, ঠিক আছে, আমার যেটা পছন্দ সেই অনুযায়ী সে প্রোডাক্টটা ডেভেলপ করবে। আচ্ছা, তার মানে এইখানে অনেক বেশি কাস্টমাইজড অপশন রাখা যায়, ঠিক আছে, মানে যে যেরকম যাবে যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী সে ডেভেলপ করবে, ঠিক আছে, তার মধ্যে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, তার জন্য সবচেয়ে ভালো যায়, তাই না? বাট কিছু সমস্যা আছে, হ্যাঁ আমার মধ্যে সমস্যা আছে। সমস্যা কি হতে পারে যে কস্টিং অনেক বেশি। কারণ একটা শার্ট হয়তো আমি 500 টাকা দিয়ে কিনতে পারি, 1000 দিয়ে কিনতে পারি, আমি যদি ওই সেম কাপড় দিয়ে টেইলর শপ থেকে যদি বানাতে চাই তখন দেখা যাবে তার মজুরি করতেছে 500 টাকা, ঠিক আছে, আর কাপড় দাম আলাদা আছে, এক্সট্রেস প্রিমিয়াম এগুলো আছে আলাদা, তাহলে এটা দাম একটু বেশি, কস্টিং বেশি, প্লাস ও সারাদিনে হচ্ছে মাত্র একটা প্রোডাক্ট বা দুটো প্রোডাক্ট বানায়। আর যেটা রেডিমেড আসে ওগুলো যারা বানায় ফ্যাক্টরিতে ধরেন একসাথে হয়তো
কয়েক হাজার, 10,000, 20,000, 30,000, 40,000 ডিসকাউন্ট আছে। একসাথে তো যে কাটিং করে স্প্রিং করে একসাথে অনেক কম আছে। সো ওইগুলোতে ওই যে আপনারা হয়তো জানেন এসএলভি ক্যালকুলেটর, স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর, মানে একটা প্রোডাক্ট বানাতে কত মিনিট সময় লাগছে। ওদেরকে র ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছেন, কাপড় দিয়ে দিচ্ছেন, টেলরকে আপনি কাপড় দিয়ে দেন,